বইপাঠ বাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমরা পড়ছিলাম গল্পে গল্পে বিংশ শতাব্দী। আজকে ৪২তম পর্ব। ফিডেল ক্যাস্ট্রোর সাথে আমেরিকার প্রাথমিক সম্পর্ক। অথচ কিউবার বিপ্লবী ক্যাস্ট্রোর সাথে প্রাথমিক পর্যায়ে আমেরিকার কোনো শত্রুতাই ছিল না। বাতিস্তাকে হটিয়ে বরং ক্যাস্ট্রো আমেরিকা সফর করেন। মার্কিন মিডিয়া তাকে মাথায় তুলে নাচতে থাকে। ওয়াল স্ট্রিট জার্নালের সাথে আলাপকালে ক্যাস্ট্রো কিউবান শিল্পে আমেরিকান বিনিয়োগকে প্রশংসা করেছিলেন। ক্যাস্ট্রো অঙ্গীকার করেছিলেন যে আমেরিকান কোম্পানির জন্য তিনি ট্যাক্স মওকুফ করবেন। ফিডেল ক্যাস্ট্রো লক্ষ্য করলেন কিউবার যে সকল নাগরিক আমেরিকার মিয়ামিতে আবাসস্থল বানিয়েছেন তারা ক্যাস্ট্রোর বিরুদ্ধে বিভিন্ন অপতৎপরতা চালাচ্ছে। এ ব্যাপারে আমেরিকা নীরব। আমেরিকা যেহেতু মুক্ত বুদ্ধিকে লালন করে, কিউবার কিছু নাগরিক কী নিয়ে দিনযাপন করে সেটা নিয়ে আমেরিকার বিশেষ কোনো মাথাব্যথা ছিল না। কিন্তু আমেরিকা সফর থেকে ফিরে এসে ফিডেল ক্যাস্ট্রো কিউবার শিল্পগুলিকে রাষ্ট্রায়ত্ত করে ফেলেছেন। আগেই বলেছি, কিউবার প্রায় সমস্ত বাড়ি শিল্প আমেরিকার পুঁজিপতিদের আয়ত্তে। মার্কিন প্রেসিডেন্ট আইসেনহাওয়ার প্রশাসন ফিডেল ক্যাস্ট্রোর এহেন তৎপরতায় ক্ষেপে যান। বিলিয়ন ডলারের ব্যবসা বাণিজ্য লাটে ওঠার জোগাড় আমেরিকার। পাল্টা পদক্ষেপ হিসেবে আমেরিকা কিউবা থেকে চিনি আমদানির নির্ধারিত কোটা তুলে নেন। কিউবা পড়ল মহা বিপদে। আমেরিকা যদি চিনি না কিনে তাহলে কিউবার অর্থনীতির মাঠে মারা যাবে। ঝামেলা সবে শুরু। সমাজতন্ত্রের দুই উপদেষ্টা বাই রাউল আর চে গুয়েভারা তো ফিডেল ক্যাস্ট্রোর মাথার উপরে ছিলেনই। এই সংকটময় মুহূর্তে ফিডেল ক্যাস্ট্রো সোভিয়েত রাশিয়ার দিকে ঝুঁকে পড়লেন। কিউবাকে যে কোনো প্রকার সাহায্য করার জন্য রাশিয়া এক পায়ে নয়, দুই পায়ে খাড়া। একে তো কিউবার অবস্থান আমেরিকার নাকের ডগায়, তার উপর আমেরিকার সাথে চোখে চোখ রেখে কথা বলতে শুরু করছে ফিডেল ক্যাস্ট্রো নামের এক ছোকরা তরুণ। রাশিয়ার আনন্দ তখন দেখে কে? 1960 সালের ফেব্রুয়ারি উচ্চপদস্থ সোভিয়েত নেতা আনাস্তাস মিকুইয়ান কিউবা সফরে আসেন। কিউবার জন্য দিল দরিয়া সোভিয়েত এই নেতা কিউবার সাথে গুরুত্বপূর্ণ সহযোগিতামূলক চুক্তি সই করেন। প্রচুর পরিমাণ টাকা লোন দেওয়ার অঙ্গীকার করেন। কিউবার কাছ থেকে সব চিনি রাশিয়া কিনে নিবে এ কথা ঘোষণা করে তিনি আরও বলেন যে বিনিময়ে কিউবাকে সস্তায় তেল সরবরাহ করবে রাশিয়া। আবারও বিপদ। রাশিয়া যে তেল পাঠাবে সে তেল পরিশোধন করা দরকার। কিউবাতে অবস্থিত সমস্ত তেল পরিশোধন ক্ষেত্রগুলো আমেরিকান পুঁজিপতিদের। ফিডেল ক্যাস্ট্রো এবার সেগুলোকেও জাতীয়করণ করলেন। রাগে অগ্নিশর্মা হয়ে মার্কিন প্রেসিডেন্ট আইসেনহাওয়ার কিউবার সাথে সমস্ত বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করলেন 1960 সালের অক্টোবর মাসে। 1952 সাল থেকে টানা 8 বছর আইসেনহাওয়ার ক্ষমতায়। 1961 সালের জানুয়ারি মাসে নতুন প্রেসিডেন্ট শপথ নেবেন। মার্কিন কিউবা সম্পর্কের শেষ পেরেকটি মারলেন বিদায়ী প্রেসিডেন্ট। ক্ষমতা থেকে বিদায় নেওয়ার অল্প কিছুদিন আগে তিনি কিউবার সাথে কূটনৈতিক সম্পর্কও ছিন্ন করলেন। সুদর্শন প্রেসিডেন্ট কেনেডির আমলে কিউবাকে নিয়ে যত ঝামেলা। জন এফ কেনেডি মাত্র 43 বছর বয়সে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর কেনেডি টের পান কিউবার বিপ্লবী ফিডেল ক্যাস্ট্রোকে উৎখাত করতে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএকে দিয়ে একটি গোপন পরিকল্পনা করেছিলেন আইসেনহাওয়ার। সিআইএর পরিচালক ছিলেন অ্যালান ডুলেস, যিনি বিভিন্ন দেশে দেশে মার্কিন বিরোধী সরকারকে ক্ষমতাচ্যুত করতে সিদ্ধহস্ত। প্রেসিডেন্ট কেনেডিকে জানানো হলো যে কিউবাতে আমেরিকার সহায়তায় একদল বিপ্লবী ক্যাস্ট্রোকে উৎখাত করবে। দরকার হলে আমেরিকা যাতে সরাসরি হস্তক্ষেপ করে। প্রেসিডেন্ট কেনেডি সরাসরি হস্তক্ষেপ করতে রাজি হলেন না, তবে তিনি সবুজ সংকেত দিলেন। আমেরিকার ফ্লোরিডাতে বসবাসরত একদল প্রবাসী কিউবানদের নিয়ে একটা দল তৈরি করা হলো, যাদেরকে সরাসরি প্রশিক্ষণ দিল সিআইএ। বে অব পিগস হামলা ক্যাস্ট্রোকে উৎখাত করার
ব্যর্থ পরিকল্পনা। 15 এপ্রিল 1961 আমেরিকান গোয়েন্দা ব্যর্থতার ইতিহাসে একটি কালো দিন শুরু হলো। 1400 বিদ্রোহী কিউবান গুয়াতেমালা দিয়ে কিউবার দিকে অগ্রসর হচ্ছিল, কিন্তু কেনেডি প্রশাসন কোনো ধরনের বিমান হামলা দিয়ে তাদেরকে সহায়তা করতে রাজি হলো না। কিউবাতেও কোনো ধরনের রাজনৈতিক কিংবা মিলিশিয়া সংগঠন নেই যারা এসব বিদ্রোহীদের পক্ষে কথা বলবে। ফলাফল, গোয়েন্দা মারফত ফিডেল ক্যাস্ট্রো খবর পেয়ে গেলেন তাকে হত্যা করতে আসছে একদল বিদ্রোহী। 1400 লোককে শায়েস্তা করতে ক্যাস্ট্রো কয়েক হাজার সুপ্রশিক্ষিত বাহিনী পাঠান। 17 এপ্রিলের মধ্যে সবগুলো ধরা পড়ে। অবশ্য গুলি বিনিময়কালে 114 জন মারা পড়েন। সবগুলোকে দড়ি বেঁধে টেলিভিশনের সামনে হাজির করা হলো। সারা দুনিয়া বুঝে গেল ফিডেল ক্যাস্ট্রোকে হত্যা করতে আমেরিকা এই ঘৃণ্য কাজে লিপ্ত। এ ঘটনায় বার বেড়ে গেল ফিডেল ক্যাস্ট্রোর। তিনি সরাসরি সোভিয়েত রাশিয়ার পক্ষে গলা ফাটাতে লাগলেন। আর গড়ের কোণে এই ছোট্ট কিউবার একনায়কের এই আস্ফালন সহ্য করতে হলো আমেরিকাকে। আরেকটি কথা উল্লেখ না করলেই নয়, কিউবার হাতে আটক 1100 বন্দীকে অনেক টাকার বিনিময়ে মুক্তি দেন ফিডেল ক্যাস্ট্রো। কিউবান মিসাইল ক্রাইসিস। 1962 সালে কিউবাকে নিয়ে এক অভূতপূর্ব সংকট দেখা দেয়। কেউ কেউ আশঙ্কা করেছিলেন এই বুঝি তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাবে এখনই। ঘটনাবলী এমনই টানটান উত্তেজনার দিকে মোড় নিয়েছিল যে সবাই ধারণা করেছিল হয়তো এবার মুখোমুখি লড়াই লেগে যাবে আমেরিকা আর রাশিয়ার মধ্যে। চলুন এবার শুনি সেসব কাহিনী। 1962 সালে সোভিয়েত নেতা ক্রুশ্চেভের সময়টা ভালো যাচ্ছিল না। পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক দেশগুলোতে এক ধরনের অসন্তোষ ছড়িয়ে পড়েছে। পূর্ব জার্মানি থেকে দলে দলে লোকজন পশ্চিম জার্মানিতে চলে যাচ্ছিল, কারণ সেখানকার জীবনযাত্রার মান উন্নত। বাধ্য হয়ে 1961 সালে পূর্ব জার্মানির দখলীকৃত বার্লিন নগরীর অংশে দেয়াল তুলে দেওয়া হয়। চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির সাথে দূরত্ব তৈরি হচ্ছিল দিনকে দিন। কুখ্যাত মাও সেতুং ক্রুশ্চেভকে দুষছিলেন যে রাশিয়া নাকি সমাজতন্ত্রের মূল আদর্শ থেকে সরে আসছে। চীনের সাথে বৈরী সম্পর্ক শুরু হয়েছিল রাশিয়ার ক্রুশ্চেভের আমল থেকে। 1961 সালে আমেরিকা, তুরস্ক ও ইতালিতে 100-এর বেশি মিসাইল মোতায়েন করে। বিশেষ করে তুরস্ক সোভিয়েত ইউনিয়নের প্রতিবেশী হওয়ার কারণে সেটা ছিল তার জন্য আরও বেশি উদ্বেগজনক। এই ফাঁকে যখন কিউবার নেতা ফিডেল ক্যাস্ট্রোকে উৎখাত করার ব্যর্থ চেষ্টা উন্মোচিত হলো সবার সামনে, তখন রাশিয়া কিউবাকে নিয়ে একটি ফন্দি আঁটল। কি সেই ফন্দি? 1962 সালের এপ্রিল মাসে ক্রুশ্চেভের সামনে একটা আইডিয়া এলো। সেটা হলো কিউবাতে কিছু ক্ষেপণাস্ত্র মোতায়েন করা দরকার, যাতে পরবর্তীতে আমেরিকা কিউবার একনায়ক ফিডেল ক্যাস্ট্রোকে ঘিরে কোনো অপতৎপরতার কথা চিন্তা না করে। দলের পলিট ব্যুরোতে এ নিয়ে আলোচনা করার সময় ক্রুশ্চেভের কোনো সহকর্মী এ কাজে না জড়াতে ক্রুশ্চেভকে পরামর্শ দেন। তারা বলেন, কি দরকার আমেরিকার নাকের ডগায় কিছু ক্ষেপণাস্ত্র মোতায়েন করে তাকে খেপিয়ে তোলা? তার চেয়ে বরং অন্য ফ্রন্টে আমেরিকাকে ঘায়েল করার যুক্তি দিলেন তারা। কিন্তু সংখ্যাগরিষ্ঠের মতামত নিয়ে কিউবাকে কেন্দ্র করে দাবার গুটি সাজাতে লাগলেন ক্রুশ্চেভ। 1962 সালের জুলাই মাস থেকে সোভিয়েত সামরিক উপদেষ্টারা কিউবাতে ঘন ঘন আসতে লাগলেন। সেপ্টেম্বর মাস নাগাদ মিসাইল কিউবাতে আনা হয় অত্যন্ত গোপনীয়তার সাথে। অক্টোবরের মাঝামাঝিতে মিসাইল মোতায়েনের কাজ শেষ হয়ে এলো। বাইরের পৃথিবীর কেউ এ ব্যাপারটি সম্পর্কে জানতে পারল না। 1200 মাইল পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের কাজ সমাপ্ত হলো। সোভিয়েত কূটনীতিকদের বলে দেওয়া হলো, কেউ যদি আন্তর্জাতিক পরিমণ্ডলে ক্ষেপণাস্ত্র মোতায়েনের কথা জিজ্ঞেস করে তাহলে তারা যেন কিছুই জানে না এরকম উত্তর দেয়। 14 থেকে 27 অক্টোবর 1962, টানটান উত্তেজনার 13 দিন। 14 অক্টোবর তারিখে আমেরিকার গোয়েন্দা বিমান U-2তে প্রথমবারের মতো ধরা পড়ে কিউবাতে গোপনীয় কিছু একটা হচ্ছে। নির্মাণ কাজের স্থান ও ছবি শনাক্ত করে আমেরিকার গোয়েন্দা বিমান পাঠানো হয় প্রেসিডেন্ট কেনেডির দপ্তরে। 18 অক্টোবর সোভিয়েত পররাষ্ট্রমন্ত্রী আনাতোলি গ্রুমিকর সাথে পূর্ব নির্ধারিত বৈঠক ছিল মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির।
প্রেসিডেন্ট সোভিয়েত নেতাকে কিউবাতে মিসাইল মোতায়েনের ব্যাপারে জিজ্ঞেস করলে সোভিয়েত পররাষ্ট্রমন্ত্রী খুব ভদ্র ভাষায় সুন্দরভাবে মিথ্যা কথা বললেন। তিনি বললেন, এ ব্যাপারে আমি কিছুই জানি না। কিন্তু মার্কিন গোয়েন্দারা নড়ে চড়ে বসল। এবার তারা প্রযুক্তি ব্যবহার করে লোক মারফত খবর নিয়ে আসল খবর জানল। প্রেসিডেন্ট কেনেডি 22 অক্টোবর জাতির উদ্দেশ্যে বেতার ও টেলিভিশন মারফত ভাষণ দিলেন। বলেন, 1930 সালের দুর্বিষহ পরিস্থিতি আমাদের জানা আছে। হিটলার ও মুসোলিনির মতো শয়তানদের শায়েস্তা না করে তোষণ করা হয়েছিল, যার কারণেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ দানা বাঁধল। এবার আর সেই পরিস্থিতি হতে দেব না আমরা। বিগত কয়েক সপ্তাহ যাবৎ আমরা যা খবর পেলাম তা হলো কিউবাতে ইতিমধ্যে সোভিয়েত রাশিয়া ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, কিউবা অভিমুখী ক্ষেপণাস্ত্রবাহী যে কোনো জাহাজকে আমরা ধ্বংস করে দেব। এ ব্যাপারে আমাদের গোয়েন্দারা তৎপর। যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করল পেন্টাগন। প্রেসিডেন্ট বলে দিয়েছেন, যে কোনো জাহাজকে ডুবিয়ে মারা হবে। যে কোনো জাহাজ মানে রাশিয়ান জাহাজ। এ তো সহজ হিসাব। আর রাশিয়ান জাহাজকে ডুবিয়ে মারলে রাশিয়া কি বসে থাকবে? আমেরিকার নৌবাহিনী পুরো কিউবান উপকূল চারদিক থেকে ঘিরে ফেলল। পুরো আমেরিকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ল। দুই দেশই পারমাণবিক শক্তির অধিকারী। না জানি কি হয়ে যায়। 23 অক্টোবর কেনেডির বেতার ভাষণের পরের দিনের ঘটনা। কিউবা অভিমুখী রাশিয়ান জাহাজ তার গতিপথ থামিয়ে দিল। সোভিয়েত প্রেসিডেন্ট ক্রুশ্চেভ উত্তেজনাকর পরিস্থিতি থামিয়ে দিলেন। অত্যন্ত আশ্চর্যের ব্যাপার, এসব পরিস্থিতির মধ্যে দুই দেশ আলোচনার দরজা বন্ধ করেনি। এ কারণেই হয়তো পরিস্থিতির চূড়ান্ত অবনতির দিকে ধাবিত হয়নি। 27 অক্টোবর আবারও উত্তেজনা। কিউবাকে চক্কর দিয়ে ঘুরতে থাকা আমেরিকান গোয়েন্দা বিমান ইউ-2কে গুলি করে ভূপাতিত করল সোভিয়েত ইউনিয়ন তথা রাশিয়া। মার্কিন গোয়েন্দারা প্রেসিডেন্ট কেনেডিকে প্ররোচিত করতে লাগলো যে সর্বাত্মক যুদ্ধ শুরু করার এখনই সময়। কিউবার একনায়ক ফিডেল ক্যাস্ট্রো সোভিয়েত রাশিয়ার সর্বেসর্বা নিকিতা ক্রুশ্চেভকে তার বার্তা পাঠালেন। বলেন, গুরু, আর দেরি কেন? পারমাণবিক বোমা নিক্ষেপ করে আমেরিকার 2-4টা শহরকে ধ্বংস করে দিন জলদি। তারপর আপোষ মীমাংসা করা যাবে। কিন্তু ক্রুশ্চেভ পাগলামো করা থেকে বিরত থাকেন। তিনিও আমেরিকার সাথে ঝামেলা এড়াতে চাচ্ছিলেন। আমেরিকার প্রেসিডেন্ট কেনেডিও শান্তির পক্ষে। এটা নিশ্চিত যে কোনো যুদ্ধবাজ প্রেসিডেন্ট হলে সরাসরি সংঘর্ষ লেগেই যেত আমেরিকা আর রাশিয়ার মধ্যে। আমেরিকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আনাতুলি ডবরিনিনের সাথে গোপনে সাক্ষাৎ করে মার্কিন প্রশাসন। সোভিয়েত রাষ্ট্রদূত দাবি জানান, তুরস্কে রাশিয়ার দিকে তাক করে রাখা হয়েছে মার্কিন ক্ষেপণাস্ত্র। এটা রাশিয়ার জন্য অবমাননাকর। আমেরিকা যদি তুরস্কে মোতায়েন ক্ষেপণাস্ত্র সরিয়ে ফেলে, তাহলে কিউবা থেকে রাশিয়া সবকিছু সরিয়ে ফেলবে। 28 অক্টোবর সোভিয়েত রাশিয়ার নেতা ক্রুশ্চেভ আমেরিকার দাবি মোতাবেক কিউবা থেকে সরে আসতে রাজি হন। আমেরিকাও তুরস্ক থেকে তার ক্ষেপণাস্ত্র সরিয়ে ফেলার কথা ঘোষণা করে। হাঁপ ছেড়ে বাঁচল পুরো পৃথিবী। এই যুদ্ধে কে জিতল? যেহেতু তৃতীয় বিশ্বযুদ্ধ আরম্ভ হয়নি, সেহেতু শান্তির জয় হলো। তাই বলা যেতে পারে আখেরে জয় হয়েছে মানুষেরই। তৃতীয় বিশ্বের রোমান্টিক নায়ক কিউবার নেতা ফিডেল ক্যাস্ট্রোরা খায়েশ আর পূরণ করতে পারেনি। পর্ব 65। চেকোস্লোভাকিয়ার প্রাগ স্প্রিং 1978 সাল। স্নায়ুযুদ্ধের সময় আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে চেকোস্লোভাকিয়াকে কেন্দ্র করে। আন্তর্জাতিক রাজনীতির ইতিহাসে সেটা প্রাগ স্প্রিং নামে পরিচিত। সেখানেও হাঙ্গেরি স্টাইলে মানুষের দাবি দাওয়াকে পদদলিত করে মেহনতি মানুষের দল সোভিয়েত রাশিয়ার কমিউনিস্টরা। কি সেই ঘটনা! চেকোস্লোভাকিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপরই রাশিয়ার নিয়ন্ত্রণে চলে যায়। অনেকেরই মনে আছে, হিটলার প্রথম বিশ্বযুদ্ধ শুরুর আগেই চেকোস্লোভাকিয়া দখল করেন। রাশিয়ানরা জার্মানদেরকে হটিয়ে তাদের স্বাদের সমাজতন্ত্র কায়েম করে। চেকোস্লোভাকিয়া ছিল পূর্ব ইউরোপের মধ্যে সবচেয়ে উন্নত রাষ্ট্র। চেক ও স্লোভাক জনগোষ্ঠীর আবাসস্থল ছিল এ দেশটি।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকা যখন মার্শাল প্ল্যানের আওতায় পশ্চিম ইউরোপের সবগুলো দেশকে সাহায্য দিতে শুরু করলো, তখন চেকোস্লোভাকিয়া খুব করে চেয়েছিল যাতে তারা আমেরিকার কাছ থেকে অর্থনৈতিক সাহায্য পায়। কিন্তু বড় ভাই রাশিয়া তাকে কঠোরভাবে নিষেধ করে। বাধ্য হয়ে চেকোস্লোভাকিয়া মার্শাল প্ল্যানের আওতা থেকে বাদ পড়ে। বছরের পর বছর রাশিয়ার পাল্লায় পড়ে চেকোস্লোভাকিয়ার অর্থনৈতিক অবস্থা খারাপ হতে থাকে। রাশিয়ার হাতের পুতুল ক্ষমতাসীন কমিউনিস্ট নেতা নভতুনি অত্যন্ত অজনপ্রিয় হয়ে পড়তে লাগলেন। 1968 সালের জানুয়ারি মাসে পরিবর্তনের হাওয়া বইতে লাগলো। জনগণ বাক স্বাধীনতা চায়, চায় অর্থনৈতিক সংস্কার। নভতুনির পরিবর্তে শাসক হয়ে আসলেন আলেকজান্ডার ডুবেক। আলেকজান্ডার ডুবেক রাশিয়ার কবজা থেকে মুক্ত হয়ে নতুন চেকোস্লোভাকিয়া গড়তে চান। ডুবেক কমিউনিজমকে নাম দিলেন সোশ্যালিজম উইথ আ হিউম্যান ফেস। ডুবেক বিভিন্ন সংস্কার কাজে হাত দিলেন। 1. সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করতে চান। 2. অর্থনৈতিক পদ্ধতি সরকারের হাত থেকে শিথিল করতে চান। 3. বিদেশি পুঁজিবাদী রাষ্ট্রগুলোর সাথে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করতে চান। উল্লেখ্য, সমাজতান্ত্রিক দেশগুলো কোনো পুঁজিবাদী দেশের সাথে অর্থনৈতিক সম্পর্ক স্থাপন করতে পারত না। বড় ভাই রাশিয়ার নির্দেশ ছিল এটা। 4. জনগণ যাতে অবাধে অন্য দেশে যাতায়াত করতে পারে সে ব্যাপারে উদ্যোগ নিতে চেয়েছিলেন। 5. কমিউনিস্ট রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশ ছিল গোপন পুলিশ। সেসব হিংস্র গোয়েন্দা পুলিশের ক্ষমতা হ্রাস করার সিদ্ধান্ত নিলেন। মামুন জিজ্ঞেস করল, হাঙ্গেরিতে 1956 সালে এরকম সংস্কার কাজে হাত দেওয়ার পরে সোভিয়েত রাশিয়া সে কর্মসূচিকে নিষ্ঠুরভাবে দমন করেছিল। সেটা জানার পরও ডুবেক এমন উদ্যোগ নিতে পারল? ভয় করল না হিংস্র সোভিয়েত ইউনিয়নকে? জারিফ উত্তর দিল, সেটা জানা ছিল ডুবেকের। সেজন্য তিনি আগেভাগেই সোভিয়েত রাশিয়াকে জানিয়ে দিলেন, আমরা সমাজতন্ত্রের একনিষ্ঠ সমর্থক। হাঙ্গেরির মতো আমরা ওয়ারশ প্যাক্ট থেকে সরেও দাঁড়াচ্ছি না। রাশিয়া আমাদের বড় ভাই। রাশিয়া আমাদের জন্য ভুল না বুঝে। কিন্তু সমাজতন্ত্রের ধ্বজাধারী রাশিয়ার বইয়েই গেছে এরকম ভালো ভালো কথা শুনতে, অথচ চেকোস্লোভাকিয়ার জনগণ মুক্তির আনন্দে পাগল হয়ে যাচ্ছিল। বসন্ত যেরকম প্রকৃতিতে নতুন কিছু নিয়ে আসে, ঠিক তেমনি চেকোস্লোভাকিয়ার জনগণও এরকম পরিবর্তনকে স্বাগত জানিয়ে বসন্তকালের সাথে তুলনা করে এটাকে নাম দিল প্রাগ স্প্রিং। আর যায় কোথায়? 1968 সালে ক্ষমতায় বসলেন সোভিয়েত নেতা লিওনিদ ব্রেজনেভ। নিজেকে কঠোর কমিউনিস্ট হিসেবে জাহির করার দরকার আছে তার। 20 আগস্ট 1968 প্রায় 6 লক্ষ সৈন্য চেকোস্লোভাকিয়ার রাস্তায়। ওয়ারশ জোটের সবকটি দেশের সৈন্যরা এসেছে রাশিয়ার নেতৃত্বে। উদ্দেশ্য একটাই, চেকোস্লোভাকিয়ার মুক্তিকামী জনগণের এসব উল্লাসকে থামিয়ে দেয়া। ভয় পেয়ে গেলেন সংস্কারবাদীদের নেতা ডুবেক। রাশিয়ার ঘটনায় তিনি হতভম্ব। তিনি তো খারাপ কিছু করছেন না, তাহলে রাশিয়া কেন তার দেশে লাখ লাখ সৈন্য পাঠালো? হাঙ্গেরির ঘটনা মনে পড়ল ডুবেকের। তিনি উপলব্ধি করলেন বেশি বাড়াবাড়ি করলে তার নিজের প্রাণটাও যাবে। তাই তিনি জনগণকে শান্ত থাকতে আহ্বান জানালেন, নিজেও ক্ষমতা থেকে পদত্যাগ করলেন। এভাবেই 1968 সালের প্রাগ স্প্রিং এর সমস্ত আশা আকাঙ্ক্ষা মাটির সাথে মিশিয়ে দিল সোভিয়েত রাশিয়া। হাঙ্গেরির ঘটনার মতোই পশ্চিমা পুঁজিবাদী বিশ্ব থেকে কোনো ধরনের সাহায্য পায়নি চেকোস্লোভাকিয়া। 1968 সালে আমেরিকার জন্য এক মহা আতঙ্কের বছর। কৃষ্ণাঙ্গ আন্দোলন ছড়িয়ে পড়ল সমগ্র আমেরিকায়। আততায়ীর হাতে নিহত হলেন জন এফ কেনেডির ভাই রবার্ট কেনেডি ও মার্টিন লুথার কিং। ভিয়েতনাম যুদ্ধ থেকে প্রতিদিন খারাপ খবর আসছে আমেরিকার কাছে। এসব কারণে আমেরিকা কোনোভাবেই চেকোস্লোভাকিয়ার ঘটনায় মনোযোগ দিতে পারেনি। নিয়তির কি নির্মম পরিহাস! মাত্র 21টি বছর পর 1989 সালে আবার চেকোস্লোভাকিয়ার জনগণ জেগে ওঠে। ডুবেকের সমস্ত সংস্কার কাজ তখন পূর্ব ইউরোপে ছড়িয়ে পড়ে। রাজনীতিতে আবারও ফিরে আসেন ডুবেক।
জনগণের মৌলিক অধিকারকে দমন করার রাজনীতি কি চিরস্থায়ী হয়? কখনোই না। পর্ব ৬৬, লিওনিদ ব্রেজনেভের আমল ১৯৬৬ থেকে ১৯৮১। নিকিতা ক্রুশ্চেভকে ১৯৬৬ সালে ক্ষমতা থেকে সরানোর পর সোভিয়েত রাশিয়ার কমিউনিস্ট পার্টির পলিট ব্যুরো সমন্বিত নেতৃত্ব প্রতিষ্ঠা করে। অ্যালেক্সি কুসিগিন, নিকোলাই পদগর্নি ও লিওনিদ ব্রেজনেভের সমন্বিত নেতৃত্ব রাশিয়ার ক্ষমতায় আরোহণ করে। এর মধ্যে অ্যালেক্সি কুসিগিন প্রধানমন্ত্রী হলে ক্ষমতার মূল কেন্দ্রে যান লিওনিদ ব্রেজনেভ। গত পর্বে বলেছিলাম, লিওনিদ ব্রেজনেভ ক্ষমতায় আসার পর চেকোস্লোভাকিয়ার ঘটনা ঘটে। ব্রেজনেভকে কেন্দ্র করে একটা মতবাদ ছড়িয়ে পড়ে, যেটা ব্রেজনেভ ডক্ট্রিন নামে পরিচিত। এই ডক্ট্রিনের মূল কথা হলো, কোনো কমিউনিস্ট দেশে সমাজতন্ত্র বিরোধী আন্দোলন ছড়িয়ে পড়লে সেখানে যথাযথভাবে হস্তক্ষেপ করতে হবে, যাতে করে সেই আন্দোলন সফলতা লাভ করতে না পারে। দাতাত, আমেরিকা ও রাশিয়ার মধ্যে উত্তেজনা কমানোর চেষ্টা। ৭০-এর দশকে পুঁজিবাদী বিশ্ব ও সমাজতান্ত্রিক বিশ্ব পৃথিবীতে একটা অনিবার্য বাস্তবতা হিসেবে বিরাজ করে। আমেরিকা ভাবল, সোভিয়েত রাশিয়ার অস্তিত্ব স্বীকার করেই আমেরিকাকে বাঁচতে হবে। এজন্য আমেরিকা সোভিয়েত নিয়ন্ত্রিত পূর্ব ইউরোপের রাষ্ট্রগুলিকে স্বীকৃতি দিতে শুরু করে। ১৯৭৪ সালের সেপ্টেম্বরের ৪ তারিখ আমেরিকা পূর্ব জার্মানিকে স্বীকৃতি দেয়। সোভিয়েত রাশিয়া যে কোনো উপায়ে আমেরিকার সাথে উত্তেজনা কমিয়ে স্বাভাবিক সম্পর্ক স্থাপনের চেষ্টা চালায়। আমেরিকার প্রেসিডেন্ট নিক্সন ও সোভিয়েত নেতা লিওনিদ ব্রেজনেভ এই শুভ প্রক্রিয়া সূচনা করেন। আন্তর্জাতিক রাজনীতির ইতিহাসে যেটা দাতাত নামে পরিচিত। দাতাতের মূল নায়ক হিসেবে আখ্যায়িত করতে হবে আমেরিকান প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনকে। মার্কিন সমাজ তখন পরিবর্তনের জন্য উন্মুখ হয়েছিল। ভিয়েতনাম যুদ্ধের বিভীষিকা, কমিউনিজম জুজু, কৃষ্ণাঙ্গ আন্দোলন এসব নিয়ে মার্কিনিরা এক ধরনের বিরক্তির মধ্যে ছিল। মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন মার্কিন সমাজের পালস বুঝতে পেরেছিলেন, তাই তিনি স্নায়ুযুদ্ধের উত্তেজনা কমিয়ে আনার উদ্যোগ নেন। ১৯৭২ সালের মে মাসে মার্কিন প্রেসিডেন্ট নিক্সন মস্কো সফর করেন। সেখানে তিনি সোভিয়েত নেতা লিওনিদ ব্রেজনেভের সাথে দেখা করে দুদেশের সম্পর্ক বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয় অস্ত্র কমানোর ব্যাপারে। নিক্সন ও ব্রেজনেভ উভয়ই অনুধাবন করেন যে দুই দেশের মধ্যে কিভাবে শান্তি আসবে সেখানে বিভিন্ন মহাদেশব্যাপী এক দেশ আরেক দেশের দিকে তাক করে মোতায়েন করা হয় বিভিন্ন প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র। শুরু হলো অস্ত্র হ্রাসের আলোচনা। আন্তর্জাতিক রাজনীতিতে যেটা স্ট্র্যাটেজিক আর্মস লিমিটেশন টক্স নামে পরিচিত। সিদ্ধান্ত নেওয়া হয় যে অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল, ইন্টারকন্টিনেন্টাল মিসাইল ও সাবমেরিন নিয়ন্ত্রিত মিসাইলগুলো কমিয়ে ফেলা হবে। যদিও বিভিন্ন কারণে নিরস্ত্রীকরণের আলোচনা ফলপ্রসূ হয়নি, কিন্তু ৭০ দশকে এই আলোচনা বিশ্বকে প্রচুর স্বস্তি দিয়েছে। নিক্সন নিজেই ওয়াটারগেট কেলেঙ্কারিতে ফেঁসে যান, তাই দাতাতের উদ্যোগে বাটা পড়ে। পরবর্তীতে সোভিয়েত রাশিয়া আফগানিস্তানে আগ্রাসন শুরু করলে এবং ১৯৮২ সালে আমেরিকার প্রেসিডেন্ট রোনাল্ড রিগান সোভিয়েত রাশিয়ার বিরুদ্ধে ব্যাপক সামরিক প্রস্তুতি নিলে দাতাতের অপমৃত্যু ঘটে। আপনারা শুনছিলেন গল্পে গল্পে বিংশ শতাব্দী। আজকে ৪২তম পর্ব শেষ হলো। ধন্যবাদ সবাইকে।